আসসালামু আলাইকুম। আমি কুশল রায় প্রীতম, আইডি 1806035, গ্রুপ নাম্বার 1। আমাদের প্রজেক্ট ছিল সিম্পল মোবাইল ফোন ডিটেক্টর ইউজিং অপ-অ্যাম্প। মোবাইল ফোন থেকে যখন কোনো কল যাবে অথবা কোনো এসএমএস যাবে, তখন মোবাইল ফোনটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইমিট করে। ওই সিগন্যালটি আমাদের রিসিভার এন্ডে একটি ভোল্টেজ ইন্ডিউস করে এবং ওই ভোল্টেজটি ফিল্টার সার্কিট হয়ে রেকটিফায়ার হয়ে আমাদের কম্পারেটরের নন ইনভার্টিং টার্মিনালে যাবে। আবার ওই ভোল্টেজটি 0.707 গেইন অ্যাড হয়ে একটি রেকটিফায়ার হয়ে কম্পারেটর ইনভার্টিং টার্মিনালে যাবে। এই ফিল্টার সার্কিটটি মূলত একটি ব্যান্ড পাস ফিল্টার। মোবাইল ফোন যেহেতু নরমালি 450 মেগাহার্টজ থেকে 2.7 গিগাহার্টজ রেঞ্জের ফ্রিকোয়েন্সির সিগন্যাল ইমিট করে, সেজন্য আমরা ফিল্টার সার্কিটটি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি রেখেছি 450 মেগাহার্টজ এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সি রেখেছি 2.7 গিগাহার্টজ। এই গেইন ব্লকটি মূলত একটি রেফারেন্স হিসেবে কাজ করছে এখানে। ইনডিউসড ভোল্টেজটি যখন কোনো রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যালের জন্য হবে, তখন আমরা ফিল্টার সার্কিটের যে আউটপুট অ্যামপ্লিটিউড পাবো সেটি গেইন ব্লকের আউটপুট অ্যামপ্লিটিউডের চেয়ে বেশি হবে এবং রেকটিফায়ার হয়ে যদি ডিসি ভোল্টেজ পাবো, সেগুলোর জন্য আলটিমেটলি কম্পারেটর নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের চেয়ে বেশি হবে এবং এলইডিটি জ্বলে উঠবে। যখন কোনো সোর্স থাকবে না আশেপাশে, সিগন্যাল সোর্স বা অন্য রেঞ্জের ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল থাকবে, তখন ফিল্টার সার্কিটের আউটপুটের অ্যামপ্লিটিউড গেইন ব্লকের আউটপুটের অ্যামপ্লিটিউডের চেয়ে কম হবে এবং নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের চেয়ে কম হবে এবং বাল্বটি জ্বলবে না। এখন আমি মূল সার্কিট এক্সপ্লেন করার জন্য আমার গ্রুপমেটকে হ্যান্ড ওভার করছি। আসসালামু আলাইকুম, আমি নাবিদ সাদাত জামি, রোল 1806034। এখানে আমরা সিম্পল মোবাইল ফোন ডিটেক্টর সার্কিটটি দেখতে পাচ্ছি। আমরা মোবাইল ফোনের সিগন্যালকে একটি সিগন্যাল জেনারেটর দিয়ে মডেলিং করেছি এবং রিসিভারকে আমরা একটি ট্রান্সফরমার দিয়ে মডেলিং করেছি। আমরা 1 মাইক্রোভোল্টের সিগন্যাল আর অ্যামপ্লিটিউডের সিগন্যাল নিয়েছি, কারণ মোবাইল ফোনের থেকে আসা সিগন্যালের ইনডিউস ভোল্টেজ ইউজুয়ালি মাইক্রোভোল্ট রেঞ্জের হয়। আমরা মাইক্রোভোল্ট রেঞ্জের সিগন্যাল এই সার্কিটে ইউজ করতে পারি না বলে আমরা দুইটা অপ-অ্যাম্প দিয়ে গেইন অ্যাড করে সেটাকে আমরা 1 ভোল্ট অ্যামপ্লিটিউডের সিগন্যালে কনভার্ট করেছি। এই 1 ভোল্টে কনভার্ট করার পরে সেটা থেকে আমরা দুইটা ব্রাঞ্চে ভাগ করি সিগন্যালটাকে। একটা একটা ব্রাঞ্চ ফিল্টার ব্লক হয়ে, একটি বাফার হয়ে, একটি রেকটিফায়ার হয়ে নন অপ-অ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালে যায়। আরেকটা ব্রাঞ্চ গেইন ব্লক হয়ে, রেকটিফায়ার হয়ে অপ-অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে যায়। আমরা এখানে বাফারটা ইউজ করেছি যেন ফিল্টারিং এ কোনো প্রবলেম না হয়। এখন আমরা সার্কিটটাকে সিমুলেট করে দেখি। আমরা এখানে যে ফিল্টারটা ইউজ করেছি, সেই ফিল্টারটার কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে 450 মেগাহার্টজ এবং 2.7 গিগাহার্টজ। আমরা এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে একটি ফ্রিকোয়েন্সি নিয়ে সার্কিটটাকে সিমুলেট করে দেখি। আমরা রান করি। আমরা দেখতে পাচ্ছি যে এলইডিটি জ্বলছে। আমরা যদি কম্পারেটরের ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনালের দিকে তাকাই, আমরা দেখি যে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং এর থেকে বেশি, যেটার জন্য এলইডি বাতিটি জ্বলছে। এখন আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে একটু হায়ার ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা সার্কিটটাকে সিমুলেট করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে কম্পারেটরের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের থেকে কম হওয়া সত্ত্বেও এলইডি বাতিটি জ্বলছে। এরপর এটি নিভে গেছে। এটার মূল কারণ হচ্ছে, যদিও আমাদের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং এর থেকে কম, অপ-অ্যাম্পকে স্যাচুরেশন ভোল্টেজ নেগেটিভ স্যাচুরেশনে যেতে টাইম লাগে, যেটার জন্য এলইডিটি ফার্স্টে জ্বলে, এরপর সেটি নিভে যায়। এখন আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সি নিয়ে ট্রাই করে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিতে এলইডি বাতিটি জ্বলছে না এবং কম্পারেটরের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে
নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের থেকে কম, যেটার জন্য এলইডি লাইটটি জ্বলছে না এবং আমরা আসলে বলতে পারি যে এই ফ্রিকোয়েন্সিটি আসলে কোনো মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি না। এই পুরো সার্কিটটিতে আমরা বিভিন্ন জায়গায় প্রোটিয়াসের আইডিয়াল অপ-অ্যাম্প মডেলটি ইউজ করেছি, যেহেতু আমাদের রিয়েল অপ-অ্যাম্প বা প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প গুলো এই লার্জ ফ্রিকোয়েন্সিকে হ্যান্ডেল করতে পারছিল না। এখন আমরা মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সিকে 200 থেকে 20K রেঞ্জের ফ্রিকোয়েন্সি ধরে নিয়ে রিয়েল অপ-অ্যাম্প US741 দিয়ে একটি সার্কিট সিমুলেট করে দেখব। এই সার্কিটটিতে আমরা সব রিয়েল অপ-অ্যাম্প ইউজ করেছি এবং রিয়েল অপ-অ্যাম্প গুলোর বায়াসিং করেছি 20 ভোল্ট দিয়ে। এখানে ইনপুট সিগন্যাল হিসেবে মেইনলি আমরা দিচ্ছি 1 ভোল্টের একটি সাইনোসয়েডাল সিগন্যাল। সার্কিটটি যেহেতু 200 থেকে 20K রেঞ্জের মধ্যে মোবাইলকে ডিটেক্ট করবে, সুতরাং আমরা শুরুতে এর মাঝামাঝি একটি রেঞ্জের ফ্রিকোয়েন্সি একটি দিয়ে দেখি সার্কিটটি জ্বলে কিনা। আমরা 15K ফ্রিকোয়েন্সি দিলাম এবং দেখা গেল সার্কিটটি স্টেবল ভাবে জ্বলে আছে। আমরা যদি নন ইনভার্টিং টার্মিনালের দিকে তাকাই, দেখা যাচ্ছে নন ইনভার্টিং এর টার্মিনালের ভোল্টেজ সবসময় বেশি থাকছে। এখন আমরা 20K এর চেয়ে একটু বেশি ফ্রিকোয়েন্সি দিয়ে দেখি কি দাঁড়ায়। ধরা যাক 21K ফ্রিকোয়েন্সি দিলাম। দেখা যাচ্ছে সার্কিটটি কিছুক্ষণ শুরুতে জ্বলে ছিল এবং তারপর নিভে গেল। এখানে যদিও নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ কম ছিল ইনভার্টিং টার্মিনালের চেয়ে, তাও অপ-অ্যাম্পটি মাইনাস স্যাচুরেশনে যেতে কিছুক্ষণ সময় নেয়, এজন্য শুরুতে কিছুক্ষণ জ্বলে থাকে এবং তারপরে নিভে যায় এবং স্টেবল হয়ে থাকে। আমরা যদি এখন 200 এর কম একটি ফ্রিকোয়েন্সি দিয়ে দেখি, ধরা যাক 100 ফ্রিকোয়েন্সি দিলাম, সেক্ষেত্রেও সার্কিটটি শুরুতে কিছুক্ষণের সময় জ্বলে সাথে সাথে নিভে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের চেয়ে কম আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই সার্কিটটি দিয়েও আমরা 200 থেকে 220K যদি ধরি মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তাহলে এই রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সির মধ্যে মোবাইল ফোনকে ডিটেক্ট করে এলইডিটি স্টেবল ভাবে জ্বলে থাকতে পারবে। আমাদের এই সার্কিটের একটি লিমিটেশন হলো, অন্য কোনো ডিভাইস থেকেও যদি এই রেঞ্জের কোনো মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি রেঞ্জের কোনো সিগন্যাল পাওয়া যায়, তাহলেও এলইডিটি স্টেবল ভাবে জ্বলে থাকবে এবং আমরা মোবাইল ফোনের সাথে ওইটার ডিফারেন্স দেখতে পারবো না। এই ছিল আমাদের প্রজেক্ট। ধন্যবাদ।